দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণরূপেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য শেলি ভট্টাচার্যের লেখা আত্মজা। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। বলে রাখা প্রয়োজন, আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে চয়ন, অন্যান্য চরিত্রে সুব্রতবাবু, শ্রীমতী সাথী, সুপ্রিয়ানা, তমাল, দীপায়ন, দীপম এবং চয়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসের চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প আত্মজা। রান্নাঘর থেকে দেওয়াল ঘড়ির আওয়াজ পেয়ে নিজের মনেই নিজে হেসে উঠল অনু। কড়াইতে তখন মিক্সড ভেজের শেষ পর্ব হতে ঘ্রাণ ছড়াচ্ছে ঘরে। কটা ধনেপাতা ঝটপট করে কেটে ধোঁয়াটে উষ্ণ সবজির উপর ছড়িয়ে দিতে দিতেই ভাবল যে আর মিনিট 20 মধ্যেই হয়তো কলিং বেল বাজিয়ে হৈ হৈ করে ঘরে আসবে মিনি। যদিও বেশিরভাগ দিন কলিং বেল বাজানোর আগেই অনু দরজা দিয়ে বেরিয়ে বাইরের পাঁচিল সংলগ্ন গেট ধরে দাঁড়িয়ে থাকে। আর স্কুল বাসটা রাস্তার ওপারে মিনিকে নামিয়ে দিতেই ও এক ছুটে দৌড়ে আসে অনুর দিকে। এসব ভাবতে ভাবতেই ঘড়ির কাঁটায় নজর দিয়ে দেখল 12:17 বাজে। তড়িঘড়ি একটা ওড়না আল্লা থেকে নিয়ে গায়ে জড়িয়ে দরজাটা খুলতেই একটা ঘন সাদা আগোছালো মেঘের দল ঢুকতে লাগলো ঘরের অন্দরমহলে। অনু যেন চেষ্টা করেও কিছু দেখতে পাচ্ছে না। আর কি মারাত্মক এক অস্বচ্ছতা তার সামনের পথকে লুকিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যাচ্ছে দূরে। ওর মনের আনাজ কানাজ অসহ্য যন্ত্রণায় মোচড় দিয়ে উঠছে খুব। এমন সময় মিনির গলার আওয়াজ আসে, আন্টি, আন্টি। আর সেই হৃদয় পরিচিত স্বরের সন্ধানে হাজার অস্পষ্টতা ভেদ করে অনুর দৃষ্টি বাধা পড়ে যায় এক অবয়বে। কাঁধ সমান এক ঝাঁক কোঁকড়ানো চুল ভরা মাথা সমেত একটা ছোট্ট শরীরে। কি অস্পষ্ট তার মুখটা, কোথায় যেন মিলিয়ে যাচ্ছে সব দ্রুত। তুই কোথায় মিনি? মিনি তুই কোথায় যাচ্ছিস মিনি? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আর মিনি, ও মিনি। কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলতে গিয়েই ঘুম ভেঙে উঠে বসল অনু। অনুর স্বামী অঙ্কুশ ওর পাশেই শুয়েছিল বিছানায়। স্ত্রীর এমন নিদ্রালু আধো গলার আওয়াজে সেও উঠে বসল তখন, আর তাড়াতাড়ি বেড সংলগ্ন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ফেলল। অনু, 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 কি হয়েছে? স্বপ্ন দেখেছো কোনো? মিনিকে দেখলাম জানো, ও না, ও আমার কাছে আসতে গিয়েই। কথার মাঝেই অনুকে থামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে অঙ্কুশ, প্লিজ অনু, তুমি এবার বাস্তবটা মেনে নেওয়ার চেষ্টা করো। মিনি আর নেই, এটা তোমায় মানতেই হবে। সারাটা দিন ওকে নিয়ে চিন্তা করছো বলেই কখনো ওকে বাইরের দোলনায় দেখছো, কখনো ঘরে, আর কখনো এসব স্বপ্ন দেখছো। তোমার একটা ট্রিটমেন্ট চলছে অনু। এভাবে তুমি অবাস্তব চিন্তা করতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। আমি কি করে ভুলি বলো তো ওকে? ও যে রোজ আমার কাছে থাকতো, খেত, তোকে ঘুম পাড়াতাম, গল্প শোনাতাম। কান্নায় ভেঙে পড়ে বলে অনু, বি প্র্যাকটিক্যাল অনু। বাস্তবটা মিনির বাবা মাও এতদিনে মেনে নিয়েছে। রোজ রোজ এই ইমোশন নিয়ে বসে থাকলে তো তোমার দিন চলে গেলেও আমার তো দিন চলবে না। আর এসবে তোমার শরীরেরও তো ক্ষতি হচ্ছে। বলে অঙ্কুশ একটু নিজেকে শান্ত করে অনুর মুখের মলিনতা খেয়াল করে। তারপর বলে, একটু জল আনছি তোমার জন্য, খেয়ে শুয়ে পড়ো। আমাকে কাল সকালে উঠতে হবে, একটু তাড়াতাড়ি বেরোবো ভাবছি। আর বিকেলে আর্লি অফিস থেকে বেরিয়ে তোমায় একটু ডাক্তারের চেম্বারেও চেক আপে নিয়ে যাব। এসব বলে অঙ্কুশ উঠতে গেলে অনু শান্ত গলায় বলে ওঠে, না, তোমায় উঠতে হবে না, এখানেই জলের বোতল আছে, তুমি শুয়ে পড়ো। আমি জল খেয়ে শুয়ে পড়ছি। অঙ্কুশ শুয়ে পড়লে প্রেমাসক্ত আবেগময় দৃষ্টিতে অনু তাকায় অঙ্কুশের দিকে।
আর কোথাও একটা মারাত্মক একাকিত্ববোধ ঘিরতে থাকে তার মনের আঙিনাখানিকে। তার জীবনে মাতৃত্বের গ্রীষ্মকালীন রুক্ষ প্রকৃতিতে কখন যে মিনি একটা সজীব প্রাণবন্ত মহিরুহ হয়ে সবুজে সবুজে ভরিয়ে দিয়েছিল স্নেহের প্রাঙ্গণখানিকে, তা সেই 3 বছরে বুঝে উঠতেই পারেনি। আজও সেই স্নিগ্ধ কোমল বাহুপাশ তাকে শয়নে স্বপনে তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা সব যেন কেমন ওলট পালট করে দিল। তা পেশেন্টের নামটা বলুন। কম্পাউন্ডারের প্রশ্নে অঙ্কুশ নিজের পকেট থেকে ক্রেডিট কার্ড বের করতে করতে বলল, অনুপমা মিত্র। আচ্ছা, বলছি ডাক্তারবাবু কখন আসবেন? বলেই ক্রেডিট কার্ডটা এগিয়ে দিল কম্পাউন্ডারের হাতে। এক্ষুনি এসে পড়বে, আপনারা একটুখানি অপেক্ষা করুন এখানে বসে। তারপর অঙ্কুশ এসে বসলো ডিসপেন্সারির বাইরের রুমে রাখা সোফাতে। অনু আনমনা হয়ে বসেছিল সেখানেই। অনুর দিকে চেয়ে বলতে থাকলো অঙ্কুশ, আজ ডাক্তারবাবুকে সব বলবো আমি তোমার অস্থিরতার কথা। উনি তো গাইনো, উনি এসব শুনে কি করবেন? দেখো, উনি তো তোমার ট্রিটমেন্ট করছেন, আর এটাও বলেছেন যে স্ট্রেস ফ্রি থাকাটা খুব দরকার। অঙ্কুশকে থামিয়ে দিয়ে বলে উঠল অনু, হ্যাঁ, সেটা ডেট কাউন্টের ব্যাপারে, তাই বলে আমি চাই উনি সব জানুক। আমরা হোম টাউনের বাইরে থাকি, কাছে পিঠে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিচ্ছুই তো নেই। তো কাকে শেয়ার করব বলো এসব? আর তুমি বুঝতে পারছো না, এভাবে চলতে থাকলে তো। কি হবে? কি হবে এভাবে চলতে থাকলে? পাগল হয়ে যাব আমি? তুমি তাই বলতে চাইছো তো? এবার একটু রাগের গলায় বলে উঠল অনু, প্লিজ অনু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বলতে চাইছি যে এখানে অন্তত একজন বাঙালি ডাক্তার তো পেয়েছি আমরা, তাই তাকেই নিজেদের সব সমস্যার কথা জানাবো। তারপর উনি বুঝে বলবেন যে ঠিক কী করলে সমাধান হবে। এই বলে রেগে অনুর পাশ থেকে উঠে গেল অঙ্কুশ। হেঁটে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। অনু তখন আপন মনে বসে বসে ভাবছিল, কদিন ধরে বোধহয় সেও একটু অসহিষ্ণু হয়ে উঠেছে, আর তাই কারণে অকারণে দুজনের মধ্যে খিটিরমিটির লেগেই রয়েছে। এসব ভাবতেই অনু দেখল ডাক্তারবাবু চেম্বারে ঢুকলেন। দুজন পেশেন্ট যাওয়ার পর অনুপমার নাম্বার এলো। অঙ্কুশ আর অনুপমাকে দেখে ডাক্তার বললেন, এখন কেমন আছেন? অনুকে কিছু না বলতে দিয়েই অঙ্কুশ বলতে শুরু করলো, আপনাকে আজ একটু অন্য বিষয়ে কথা বলতে চাই ডাক্তারবাবু। হ্যাঁ, বলুন না। আসলে আমরা যে বাড়িতে বিগত 3 বছর ধরে ভাড়া আছি, সে বাড়িতে একটা 5 বছরের বাচ্চা মেয়ে থাকতো। ওই বাড়িওয়ালার মেয়ে আর কি। ওদের একটা ছেলেও আছে, সে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে শহরের বাইরে। বুড়ো বয়সে এই মেয়েটি হয়েছিল ওদের। ওরা আমাদের বড় দাদা বৌদির মতোই স্নেহ করতেন। তো গত মাসে হঠাৎ বাচ্চা মেয়েটা স্কুল থেকে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটির মা বাবা দুজনেই চাকরি করার বেশিরভাগ সময়টাই অনুর কাছে থাকতো। আসলে ওই ঘটনার পর থেকেই অনু তাই প্রচণ্ড ভেঙে পড়েছে মানসিকভাবে। ডাক্তারবাবু অনুপমা দেবীর দিকে চেয়ে দেখলেন ওর দু চোখ শুধু বাঁধ ভাঙা খরস্রোতার মতো আছড়ে পড়ার অপেক্ষা করছে। তারপর শান্ত স্বরে বললেন, সেটা তো খুব স্বাভাবিকই। এমনিতে আপনাদের বিয়ের 5 বছর হতে চলেছে, নানা কমপ্লিসিটিতে বেবি আসছে না, আর সেই শূন্যস্থানে একটি শিশুর 3 বছরের উপস্থিতি তো ওনার মনে একটা ইমোশন ক্রিয়েট করবেই। ডাক্তারবাবুর কথায় কান্নায় ভেঙে পড়ে বলতে থাকলো অনু, বিশ্বাস করুন, আমি ওকে পেয়ে ভীষণ শান্তিতে ছিলাম, অনেক ভালো ছিলাম। কিন্তু এভাবে ও আমাকে ছেড়ে হঠাৎ চলে যাওয়ায় শূন্যতাটা যেন নতুন করে আবার গলা টিপে ধরলো আমার। আর বলতে পারল না অনু। কান্নায় গলা বুজে আসলো তার। প্লিজ নিজেকে শান্ত করুন মিসেস মিত্র। বাস্তব মাঝে মাঝে খুব কঠিন হয়ে পড়ে, আর তার সম্মুখীন হতে নিজেকেও তো শক্ত হতে হয়। এক্স্যাক্টলি, আমিও এটাই ওকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু ও তো কিছুই বুঝতে চাইছে না। উল্টে এসব চিন্তায় ডুবে থেকে নানান উল্টোপাল্টা স্বপ্ন দেখছে। আর শুধু স্বপ্ন নয় ডাক্তারবাবু, ও নাকি ঘরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওই মেয়েটার অস্তিত্ব টের পাচ্ছে। এই রকম মানসিক অবস্থায় হ্যালুসিনেশনটা হয়, এটা খুব একটা অস্বাভাবিক নয়। তবে একটা কথা মনে রাখবেন,
আপনার টিউমার অপারেশন হয়েছে প্রায় 3.5 বছর হয়ে গেছে, আর জরায়ুর অভ্যন্তরীণ দেওয়ালের মেরামতিও অনেকটা হয়ে যাওয়ার কথা। আর এই সময় তো হ্যাপি হরমোন রিলিজ হওয়াটা খুব দরকার। আপনার লাস্ট ফলিকুলার স্টাডিতেও ঠিকঠাক রেজাল্ট এসেছিল। একটা কাজ করুন না, কিছু বই পড়ুন না অবসর সময়, মন ভালো থাকবে। আসলে বেশি দেরি হলে আইভিএফ করা ছাড়া তো উপায় থাকবে না। আর আপনারা তো জানেনই তাতে 33% সাকসেসের সম্ভাবনা থাকে মাত্র। হ্যাঁ সেটাই, আর তারপরে খরচাও তো প্রায় অনেক। একদম ঠিক বলেছেন অঙ্কুশবাবু। শুধু তাই নয়, এই প্রসেসে জাইগোট ধারণকারীকেও অনেক ফিজিক্যাল প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, আজ আমি হালকা ডোজের ঘুমের মেডিসিন দিয়ে দিচ্ছি। মিসেস মিত্র, আপনি একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন। এখন আপনার সাউন্ড স্লিপ বড়ই দরকার। বলে প্রেসক্রিপশন লিখে দিতেই অঙ্কুশ অনুকে নিয়ে বেরিয়ে যেতে পিছন থেকে অঙ্কুশকে ডাকলেন ডাক্তারবাবু। অনু ততক্ষণে চেম্বারের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারপর ডাক্তারবাবু খুব ধীর স্বরে বললেন, অঙ্কুশবাবু, পারলে বাড়িটা চেঞ্জ করে নিন, হয়তো ওনার স্ট্রেসটা কিছুটা কমবে তাতে। ডাক্তারবাবুর কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে আসে অঙ্কুশ। 2 মাস পর ওরা বেশ কিছুটা দূরত্বে একটা অন্য বাড়িতে ভাড়া নেয়। তাতে অনুও কিছুটা পরিমাণে বেরোতে শুরু করে ওই মেন্টাল ট্রমা থেকে। নতুন বাড়ির একতলার ছোট্ট ব্যালকনিতে 4-5টা টবে গাছ লাগিয়ে নিজেকে বোবা প্রাণের সেবায় নিমজ্জিত করার চেষ্টা করে অনু। আর ভাবে, বোবা হলেও এই গাছের ফোটা ফুলগুলি থেকেই হয়তো সে একদিন সৃষ্টি সুখের আনন্দ পাবে। নতুন বাড়িতে শিফটিংয়ের প্রায় 2 সপ্তাহের মাথায় এক পূর্ণিমার রাতে অনু ওদের বেডরুমের জানলায় দাঁড়িয়েছিল। কি কারণে যেন ঘুম আসছিল না সেদিনেও। বাইরের লাবণ্যময়ী জ্যোৎস্নার রূপ দেখতে দেখতে বেশ মায়াবী হয়ে ওঠে অনুর মন। কি অপূর্ব লাগছিল সেই চাঁদখানি, যেন এক স্বর্গীয় আলোক মুক্ত ছড়িয়ে গড়ছিল দ্যুতিময় চন্দ্রিমামালা। হঠাৎই তখন এক শিশুর কান্নার হালকা আওয়াজ ভেসে এলো তার কানে। অনু চমকে উঠে ভাবল, তবে কি নিষ্প্রাণ দ্যুতি শব্দটা আবার ফিরে এলো তার বাস্তবিক জীবনে? মিনির ভালো নাম ছিল যে সেটা। ভাবতেই হঠাৎ করে চোখ পড়ল উল্টো দিকের বাড়ির দোতলার একটি ঘরের কাঁচের জানলার উপর। শিউরে উঠল অনু। এ কাকে দেখছে সে? একটা বাচ্চা মেয়ের একজোড়া হাত ছটফটিয়ে আছড়ে পড়ছে কাঁচের আস্তরণের ওপারে। অস্পষ্টতায় মনে হচ্ছে যেন মিনির মতোই কোকড়ানো চুল তার কাঁধ অবধি। শুধুই জানলার লাগোয়া দেওয়াল ধরে ঘরটার এপাশ থেকে ওপাশে হাঁটছে সে, আর দুহাত দিয়ে কাঁচে ধাক্কা দিচ্ছে মাঝে মধ্যে। তার ফুপানো কান্নার আওয়াজ ভেসে আসছে খুব সূক্ষ্ম দেখে। কে ও? মুহূর্তে ছুটে গিয়ে অনু অঙ্কুশকে জাগিয়ে তুলল। কাঁচা ঘুম ভেঙে অঙ্কুশ এমনিতেই বিরক্ত হয়ে উঠল। তারপর অনুর কথা শুনে উঠে গিয়ে জানলায় দাঁড়িয়ে অনুর দিক নির্দেশিত জানলায় কাউকেই দেখতে না পেয়ে আরও রেগে গেল সে, আর বলতে লাগলো, আচ্ছা তুমি কি সম্পূর্ণ পাগল হয়ে গেছো? এখানেও তুমি মিনিকে খুঁজছো? না গো, না গো, বিশ্বাস করো, আমি মিনিকে খুঁজছি না। আমি তো... অনুর কথাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে চেঁচিয়ে উঠল অঙ্কুশ। আর আর এসব কি ছাইপাশ বই পড়ছো বলো তো তুমি? আত্মার উপস্থিতি, এটা কোনো বইয়ের নাম হলো? এসব পড়বে আর রাত দুপুরে নিজে না ঘুমিয়ে আমাকেও ঘুমোতে দেবে না। এই বলে বেডের পাশে টুলের উপর রাখা বইটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। দেখ, আর একটা বালিশ টেনে নিয়ে ঘুমোতে চলে গেল বাইরের সোফায়। অনু চুপচাপ জানলার পাশে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে পাথরের মতো। শুধু ভেতরের যন্ত্রণাগুলো তার কঠিন প্রস্তরের ফাটল বেয়ে সিক্ত করে তোলে তার বক্ষখানিকে। এ যন্ত্রণা আজ আর শুধু মিনিকে হারানোর নয়, নিজের মাতৃত্ব লাভের লড়াইয়েরও নয়। এ যন্ত্রণা খুব কাছের কারো তিলে তিলে দূরে সরে যাওয়ার। সকালে অঙ্কুশ ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যায় অফিসে। অনু ব্রেড বাটার টোস্ট আর জুসের গ্লাসটা নিয়ে বসে থাকে ডাইনিং টেবিলের একটা চেয়ারে। চোখের সামনে দেখে তার খুব কাছের মানুষটি
কিভাবে তার থেকে বিরক্তির পরিমাপে একটু একটু করে মানসিক দূরত্ব বাড়িয়ে চলেছে দিনের পর দিন। সেদিন আর নিজের খাওয়ার ইচ্ছাটুকুও হলো না অনুর সারাদিন। তারপর দিনান্তে কানে হেডফোন লাগিয়ে বিকালে ব্যালকনির বসা স্ল্যাপে গিয়ে বসল অনু। পশ্চিম আকাশে তখন কৃষ্ণাভ মেঘমালা অস্তমিত অরুণের সাথে আলো আধারের শক্তি পরীক্ষায় রত। অবশেষে রাঙা গোধূলি আলোর সৌন্দর্যময় দর্প চূর্ণ করে নেমে পড়ল অহংকারী বৃষ্টিধারা। আর বাহির প্রকৃতির বাড়িধারার সাথেই প্রতিযোগী হয়ে উঠেছে তার অবাধ্য অন্তরীয় অশ্রুধারা। এমন সময় অনু হঠাৎ খেয়াল করল সামনের বাড়ির গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। আর কারা যেন গাড়িটা থেকে নেমে প্রবেশ করলো সেই বাড়িতে। বৃষ্টির তীব্রতায় ঝাপসা দেখায় সেই দৃশ্যখানি। সেদিন বেশ অনেকটা রাতেই অঙ্কুশ ঘরে ফেরে। হয়তোবা রাগ কিছুটা কমায় রাতে ঘরেই ডিনার করে সে। আর তার সাথে খেতে বসে সারাদিনের অভুক্তা অনু। শুধু তার প্রেমাভিমানের উপোসখানি পৌঁছে ওঠে না তার প্রিয় মানুষটার কাছে। কেটে যায় আরেক সপ্তাহ। অনু এখন আর নিজেই রাতে ওই জানলার পাশে গিয়ে দাঁড়ায় না। অপরদিকে রহস্যময় কাঁচের অস্পষ্টতায় চোখ রাখে না ইচ্ছে করেই। অঙ্কুশের সাথে সম্পর্কটাও স্বাভাবিক হয়ে উঠতে থাকে তাতে। তারপর একদিন দিনের বেলাতেই অনু আনমনে ওই জানলার দিকে চেয়ে দেখতেই খেয়াল করে কটি ছোট্ট আঙুল খেলে বেড়াচ্ছে ওই কাঁচের জানলা ঘিরে। মনটা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে অনুর। কি যেন একটা ভেবে অনু একটা ছোট্ট পাত্র হাতে নিয়ে পৌঁছে যায় ওই বাড়ির দরজায়। কলিং বেল বাজাতেই একজন বছর 30-এর মহিলা দরজা খোলেন। অনু মৃদু হেসে বলে, আসলে আমরা আপনাদের সামনের ঘরেই এসেছি। চা তৈরি করতে গিয়ে দেখি চিনি একদম নেই, তো ভাবলাম আপনার কাছে এসে একটু চিনিও চেয়ে নেব আর আপনার সঙ্গে একটু পরিচয় করে নেব। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন, আমি নিয়ে আসছি। অনুকে ঘরের ভেতরে সাজানো ড্রয়িং রুমের সোফা দেখিয়ে হেসে বলে উঠলেন সদ্য পরিচিতা গৃহিণী। ভদ্রমহিলা চিনি নিয়ে আসার পর অনু উপরের দিকে চেয়ে প্রশ্ন করে ওঠে, আচ্ছা, আপনারা বাড়িতে কে কে থাকেন? ওই তো আমি, আমার হাজবেন্ড আর আমাদের 1.5 বছরের ছেলে, এই আর কি। আর কেউ? আর কেউ থাকে না? আর তো কেউ থাকে না। কেন বলুন তো? আসলে আমি আপনার বাড়ির পেছনের জানলাতে একটা বাচ্চাকে এই 2 দিন আগেই দেখেছিলাম, তাই আর কি। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। কোনো বাচ্চা মেয়ে তো এই বাড়িতে থাকে না। আমার তো শুধু একটাই ছেলে। কিন্তু আমি তো কদিন আগেও ওই বাচ্চাটাকে ওখানে দেখেছিলাম। এবার বেশ বিরক্তির স্বরে বলল মহিলাটি। যাই হোক, আমায় একটু বেরোতে হবে। আপনার যদি আর কিছু দরকার না থাকে তাহলে আসতে পারেন। মহিলার কথায় অনুর বেরিয়ে যাওয়ার ইচ্ছার ইঙ্গিত অনুভব করেই সে বেরিয়ে আসে ঘর থেকে। কিন্তু ঘরে ফিরে এসে আর কোনো কিছুই সেদিন ওই জানলার ওপারে দেখতে পায় না অনু। রাতে অঙ্কুশের কাছে এসব কথা তুলে ঘরে নতুন করে আর কোনো তিক্ততা সূচনা করতে চায় না সে। আর তাছাড়া 4 দিন পরেই ওদের বিবাহবার্ষিকী আসছে, এখন এসব কথা না বলাটাই ভালো। কিন্তু সেদিন রাতে অনু অবচেতন মনেই আবার পৌঁছে যায় সেই জানলার কাছে, হয়তোবা নিজের ধারণাগুলোর ভুল ঠিকের পরখ করার জন্যই। চারদিকের নিস্তব্ধতা তখন সকলের ক্লান্তিকর ঘুমের জানান দিচ্ছে। এমন সময় আবার সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পায় অনু। সেই ঝাঁকড়া চুল কাঁধ অবধি, একেবারে মিনির মতন, বয়সও মনে হয় ওই রকমই হবে। কিন্তু আজ মেয়েটাকে কেমন যেন নিস্তব্ধ নিস্তেজ লাগে অনুর। মনের ভেতরটা অস্থির হয়ে ওঠে ওর। আর অনু ভাবতে থাকে যে 3-3বার কি করে সে ভুল দেখছে একই জায়গায়। অঙ্কুশকে ডাকতে গিয়েও নিজেকে সামলে নেয় আগের দিনের তিক্ত স্মৃতিচারণ করে। তারপর আবার জানলায় এসে দাঁড়ায় সে। কোথায় কোথায় গেল সেই বাচ্চাটা? পরের দিন সকালে অঙ্কুশ বেরিয়ে যাওয়ার পর অনু বারান্দায় বসেছিল। এমন সময় সামনের বাড়ির মহিলাটি ডাস্টবিনে ময়লা ফেলতে বের হলে অনু দ্রুত পায়ে বেরিয়ে আসে আর ওনার কাছে গিয়ে দৃঢ় গলায় বলতে থাকে, দেখুন, আমি কিন্তু কালকেও আপনার ঘরের জানলায় ওই বাচ্চাটাকে দেখেছি।
আপনি শুধু শুধু মিথ্যে কথা বলছেন কেন আমায়? অনুর কথা শুনে মহিলা এবার বেশ বিরক্ত হলো। তারপর অনুকে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না বলুন তো? কোনো বাচ্চা মেয়ে ফেয়ে থাকে না আমার বাড়িতে। দেখুন, নেক্সট টাইম থেকে আমাকে এইভাবে ডিস্টার্ব করবেন না, না হলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন দুজনের আরও টুকটাক কথায় কিছু প্রতিবেশীও জড়ো হয়ে যায় সেখানে। শেষে অনু মাথা নিচু করে অপমানিত হয়ে ফিরে আসে ঘরে। তবু ঘরে এসেও স্থির করতে পারে না নিজেকে। অবশেষে সে লোকাল পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। ভূপাল থানাতে গিয়ে এক প্রবাসী বাঙালি পুলিশ ইন্সপেক্টর মিস্টার ঘোষের সাথে তার পরিচয় হয়। অনু ওনাকে সব কিছু জানানোর পর উনি ফোর্স নিয়ে ওই ঘরে গিয়ে দেখবেন বলে অনুকে আশ্বস্ত করেন। তারপর সেদিন বিকেলেই পুলিশ ওই বাড়িতে ঢোকে, কিন্তু সারা বাড়ি খুঁজেও কোনো বাচ্চার খোঁজ তারা পায় না। এমনকি আশেপাশে প্রতিবেশীদের থেকেও ওই বয়সী তেমন কোনো বাচ্চাকে ওই বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেছে বলে জানতে পারেন না। পুলিশের কাছে এমনিতেই অনু অঙ্কুশকে না জানিয়ে গেছিল। তার উপর পুলিশের তদন্তের কোনো রকম কোনো ফলাফল না পাওয়ায় সেটা অনুকে কেমন যেন ভীত করে তোলে। যদি অঙ্কুশ সব জানতে পারে, ঠিক কেমনভাবে যে তার সঙ্গে ব্যবহার করবে সেটা মনে করেই তার ভেতরে একটা ভয়ের সঞ্চার হতে থাকলো। ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে, আর যথারীতি অনুর ভয়কে সত্য প্রমাণ করে দেয় অঙ্কুশের ব্যবহার। সে আসার পথে গলির মোড়ের দোকান থেকে সিগারেট কিনতে গিয়ে সব জানতে পেরে গেছে। সকালের অশান্তি, বিকেলের পুলিশের গাড়ির আগমন, সব কিছুই। এরপর রাগে চিৎকার করে বলতে থাকে অঙ্কুশ, তুমি নিজেকে কি মনে করোটা কি বলো তো? পাগলের মতো যা ভাববে তাই করবে? এভাবে প্রতিবেশীদের সাথে অকারণে ঝামেলা করে কি তুমি তুমি ঠিক করলে? 11 মাসের রেন্ট এগ্রিমেন্ট হয়েছে এখানে, এখন তো সেটাও চেঞ্জ করতে পারবো না। রোজ রোজ এ পাড়ায় এক পাগলের স্বামীর পরিচয় বেঁচে থাকবো আমি এখন? সবাই তাকাবে, ব্যঙ্গ করবে আমাকে নিয়ে। শান্তি হবে তো? শান্তি হবে তো তোমার? অনু স্তব্ধ হয়ে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তার নিজেরও যে এসব প্রশ্নের উত্তর অজানা। ঠিক কী কারণে যে অনুর সাথেই এমন হচ্ছে, কে বলে দেবে তাকে? ভাবনায় ছেদ ফেলে আবার ডোরবেলটা বেজে উঠল। অঙ্কুশ গিয়ে দরজা খুলতেই অবাক। দরজায় দাঁড়িয়ে সামনের বাড়ির ভদ্রলোক আর তার স্ত্রী। ভদ্রলোক অদ্ভুত এক সলজ্জ মুখে ভেতরে আসার অনুমতি চাইলেন। অঙ্কুশের থেকেও তাতে বেশি অবাক হলো অনু। ভদ্রলোক দুহাত জোর করে বলতে থাকলেন, আমি আমার ওয়াইফের ব্যবহারের জন্য ওর তরফ থেকে ক্ষমা চাইতে এসেছি। আসলে ওই ঘরে একটা বাচ্চা মেয়ের আত্মা সত্যি আছে। আমরা যখন বাড়িটা কিনেছিলাম তখন আমাদের কিছুই বলা হয়নি, কিন্তু 1 সাল কে আন্দার আমরা অনেক কিছুই বুঝতে পারি। এখন বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দিতে চাই, কিন্তু এসব কথা যদি লোকের কানে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা পারেশানির মধ্যে পড়তে হবে। আপনার কাছে একটাই অনুরোধ আছে যে এসব কথা দয়া করে কাউকে বলবেন না। কথাগুলো শোনার পর অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হাত পা কাঁপছিল তখন তার। ওরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়ে সে, আর অস্ফুটে বলতে থাকে, আমি বলেছিলাম না ওখানে কেউ আছে। অনুর কথায় মুহূর্তে রেগে উঠে বলতে থাকে অঙ্কুশ, তাহলে আর কি? সব আত্মাদের দেখো তুমি এখন বসে বসে রোজ। কখনো মিনির আত্মা, আবার কখনো ওই অচেনা বাচ্চার আত্মা। না জানি আর কত আত্মা দেখবে এই জীবনে। অনু অভিমানী স্বরে প্রতিবাদ করে ওঠে, আমি কি এগুলো ইচ্ছে করে করছি বলে মনে হচ্ছে তোমার? না না, কোনো কিছুই তো তুমি ইচ্ছা করে করছো না, আর করোনি। সবই তো আমার কপাল। বিয়ের ঠিক 13 মাসের মাথায় তোমার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। তোমার ইউটেরাসে টিউমার ধরা পড়ে, অপারেশন হয়, আর তারপরেও হাজার হাজার টাকার ট্রিটমেন্ট চলাকালীন তুমি আত্মা দর্শন করে মেন্টাল স্ট্রেস বাড়িয়ে তুলছো। বিয়ের 5 বছর হতে চললো অনু, একটা বাচ্চা আসছে না আমাদের জীবনে।
আর তুমি পরের বাচ্চার আত্মা দেখছো বসে বসে। দেখো, আমি পরিষ্কার বলে দিচ্ছি অনু, ওই অত টাকা খরচা করে কোনো IVF করাবো না আমি। আমার এত সামর্থ্য নেই যে ওই 33% সাফল্যের চান্স নিয়ে এত টাকা ইনভেস্ট করব। তো তুমি এবার নিজে ভাবো কিভাবে নিজেকে সুস্থ রাখবে। এই বলেই দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে অঙ্কুশ বাথরুমে ঢুকে গেল। অনু যেন নিজের শ্বাসের অস্তিত্বটুকুই বুঝে উঠতে পারছিল না কিছুক্ষণের জন্য। নিজের অনিচ্ছাকৃত দৈহিক খুঁতের জন্য অঙ্কুশের কাছ থেকে যে এমনভাবে বিরক্তি আর তাচ্ছিল্য কখনো তাকে পেতে হবে, সেটা অনু স্বপ্নেও কল্পনা করে উঠতে পারেনি। সেই মুহূর্তে অনুর মনে হচ্ছিল নিজেকেই মেরে আত্মার জগতে মিশে যেতে। তবু পাপ পুণ্য আর নিজ মা বাবার প্রতি ভালোবাসা বোধে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করতে থাকলো সে। পরদিন অঙ্কুশ হঠাৎ বিকেলের দিকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে অফিস থেকে, আর অনুর কাছে চরম অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকে বারবার। অনু তখন কিছুটা অবাকই হয়েছিল অঙ্কুশের এই পরিবর্তিত আচরণ দেখে, কিন্তু তারপর অঙ্কুশের কথায় বেশ কিছু কারণ খুঁজে পায় সে নিজের ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস না হারিয়ে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। অঙ্কুশ আত্মপক্ষ সমর্থনে বলতে থাকে, আমার কাল মাথা ঠিক ছিল না অনু। ছোট দুপুরে ফোন করেছিল, ও বলল যে বাবার শরীর খুব একটা ভালো নেই, আর একটা সুসংবাদ দেয় যে ছোট নাকি বাবা হতে চলেছে। দেখো, আমি আমার ভাইকে যথেষ্ট স্নেহ করি, কিন্তু ওর বউ 1 বছরের মধ্যে এমন একটা সুসংবাদ পরিবারকে দেওয়ায় ও বাড়িতে তোমার প্রতি সবার ব্যবহার আরও খারাপ হয়ে যাবে আগামী দিনে। এসব চিন্তায় সারাটা বিকেল অফিসে কোনো কাজ করতে পারিনি আমি। তারপর বাড়ি ফেরার পথে এসব শুনে আমার আর মাথা ঠিক ছিল না। মনে হচ্ছিল তোমাকে এতবার বোঝানো সত্ত্বেও তুমি সেই একই চিন্তায় ডুবে আছো, আর এর জন্য তো আমাদের নিজেদের জীবনেরই ক্ষতি হচ্ছে। ডাক্তার তোমায় বারবার বলেছেন যে কোনোভাবে মানসিক চাপ নিলে সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। প্লিজ বোঝো অনু, আমি আমাদের দুজনের ভালোর জন্যই তোমাকে এসব চিন্তা থেকে দূরে থাকতে বলছিলাম। যাই হোক, অমন রুক্ষভাষী হয়ে ভুল তো আমি করেইছি, তাই সেই ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ অন্তত আমাকে দাও। অনু তখন অঙ্কুশের কথায় অভিমানের মেঘ সরিয়ে একটু একটু করে প্রেমের রোদ্দুরকে প্রশ্রয় দিতে লিপ্ত হয়ে ওঠে মানস অনুভূতি প্রান্তরে। ঠিক তখনই অঙ্কুশ পকেট থেকে ট্রেনের টিকিট বের করে অনুর সামনে রাখে। ভোপাল থেকে উমারিয়ার তৎকাল টিকিট করে এনেছে সে। বান্ডবগড় ফরেস্টে যাওয়ার ইচ্ছা অনুর অনেক দিনেরই ছিল। গত বছর অঙ্কুশের অফিস ট্যুরের ছবিগুলো দেখে বারবার প্রকাশ করেছিল সেই ইচ্ছাটা। স্ত্রীর সেই ইচ্ছা পূরণ করতেই অঙ্কুশ কালকে ওদের বিবাহবার্ষিকীর দিনটাই বেছে নিয়েছে। তারপর মৃদু হেসে অনুর দিকে চেয়ে অঙ্কুশ বলে ওঠে, কি ম্যাডাম, এখন খুশি তো? যাক, তো যাও, ঝটপট প্যাকিং করে নাও দেখি। রাতের ট্রেন ধরে অনুপমা আর অঙ্কুশ পরের দিন সকালে পৌঁছে গেল উমারিয়া। স্টেশনটি তেমন বড় না হলেও বেশ পরিচ্ছন্ন, আর স্টেশনের উপর 2 নম্বর প্ল্যাটফর্মের অপর দিকের টিকিট কাউন্টারের সোজাসুজি একটা বড় পোস্টারে বাঘসহ ঘন জঙ্গলের ছবি আটকানো আছে। একটা বেশ পরিচ্ছন্ন ওয়েটিং রুমও আছে স্টেশন চত্বরে। সেখানে বসে ওরা দুজনে একটু বিশ্রাম নিয়েই এক রেলের কর্মচারীর কাছে জানে যে স্টেশন থেকে রিক্সা বা অটোতে কিছু দূর গেলেই বাস স্ট্যান্ডে গিয়ে বান্ডবগড়ের বাস পাওয়া যাবে। আগেরবার অঙ্কুশ অফিস কলিগদের সাথে গাড়িতে আসায় স্টেশন থেকে কিভাবে যেতে হয় সেটা তার অজানা ছিল। তারপর বাস স্ট্যান্ডে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়ে তারা বাসে চেপে গন্তব্যের দিকে রওনা হলো। অনুরা যখন বান্ডবগড় পৌঁছায় তখন অপরাহ্নের কাঁসা রাঙা আলো নিজ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে। বান্ডবগড় মেন গেটে ঢোকার বেশ 1 ঘন্টা আগে থেকেই পাকা রাস্তার দুপাশে জঙ্গল পরিধি শুরু হয়ে গেছে। কেমন যেন একটা নিস্তব্ধতা চারিদিকে। এই অঞ্চলে জনবসতি খুব কম, আর একটা জঙ্গলি গন্ধ বিচ্ছিন্নভাবে ঘ্রাণেন্দ্রিয়কে স্পর্শ করতে থাকে মাঝে মাঝে। বান্ডবগড় মেন গেটে নেমে অঙ্কুশ ফরেস্ট ভিউ রিসর্টে ফোন করল।
আর গাড়ি পাঠাতে বলল। আগেরবার ওরা এই রিসর্টে উঠেছিল এক কলিগের পরিচিত সূত্রে। যেহেতু জুলাই মাস, তাই পর্যটক এখানে খুব একটা বেশি নয়, কারণ বর্ষার সময় 3 মাস ধরে অরণ্যের গভীরতম অঞ্চল অর্থাৎ কোর এরিয়া বন্ধ থাকে। শুধু বাফার জোনই খোলা থাকে পর্যটকদের মনোরঞ্জনের জন্য। অতঃপর রিসর্টে যখন পৌঁছালো ওরা প্রায় 5টা বেজে গেছে। অনুকে রুমে বিশ্রাম নিতে বলে অঙ্কুশ প্রায় 7টার দিকে বের হলো পরের দিনের জন্য জিপসির টিকিট কাটতে। ফরেস্ট টিকিট বুকিং কাউন্টার সেই মেন গেটের কাছেই, আর তা এই রিসর্ট থেকে প্রায় 2.5 কিলোমিটার মতো দূরত্ব। অঙ্কুশ বেরিয়ে যাওয়ার পর অনু রুম থেকে বেরিয়ে কমন করিডোর ধরে সামনের লম্বালম্বি বড় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এটা রিসর্ট হলেও একটা মধ্যবিত্ত বাজেটে, কতকটা হোটেলের মতোই। বাইরের কিছু চাকচিক্য বাড়িয়ে এই নামকরণ আর কি। রিসর্টের চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, আর ঝিঝি পোকার ডাকের ক্রমাগত কলতান চলছে তখন চারিদিকে। আশেপাশে তেমন দোকানপাট না থাকায় এক অন্ধকারাবৃত পরিবেশের ছাউনি আচ্ছন্ন করে রেখেছে পুরো রিসর্টটিকে। এমনিতেও বেশ গ্রামজ ছায়া আছে এই অঞ্চলে। লোকজনের পোশাক আশাক, কথাবার্তা, চালচলনে তা পরিষ্কার বোঝা যায়। বাসের রাস্তা বাদে সব রাস্তায় প্রায় মাটির। মাঝে মাঝেই ভেসে আসা একটা জংলি গন্ধে বেশ রোমাঞ্চ লাগছে হলো। সামনের মাটির রাস্তা দিয়ে তখন একপাল বন্য মোষের দল ধুলো উড়িয়ে নিজ আস্তানার দিকে যাচ্ছে। সব মিলিয়ে এই নীরবতার মধ্যে হঠাৎ কোনো চকমকি চোখ জোড়া দেখলে তা বাঘ কি বিড়াল বোঝাও যে কঠিন হবে তা সহজেই উপলব্ধি হয় অনুর। এসব অনুভূতিশীলতায় ডুবে থাকার মধ্যেই হঠাৎ এক সার্ভিস বয়ের কথায় চমকে ওঠে অনু। ম্যাডাম, আপনার জন্য চা বা কফি কিছুর ব্যবস্থা করব? না না, এখন লাগবে না কিছু। বলে নিজের রুমের দিকে পা বাড়ায় অনু। ঘড়িতে তখন প্রায় 8টা। অনু অঙ্কুশকে একটা ফোন করে। অঙ্কুশ ফোনে বলে, হ্যাঁ, সবে কাউন্টার খুলেছে বুঝলে, তবে ভিড়টা অনেকটা কম। তাড়াতাড়ি টিকিট হয়ে যাবে বলে মনে হচ্ছে। আর তারপরেই আমি চলে আসছি। অনু ফোনটা রাখতে যাবে, হঠাৎই দরজায় কড়াঘাতের শব্দ হয়, আর সাথে এক সরল খিলখিল হাসি। ক্রমশ সেই আওয়াজ অনুর মধ্যস্থ এক অস্থিরতাকে জাগ্রত করে তোলে। অনু ফোনটা খাটের ওপর রেখেই দরজার দিকে ছুটে যায়। কে এমন করে দরজায় ধাক্কা দিচ্ছে এখন? এই তো অঙ্কুশের সঙ্গে কথা হলো, ও তো এখন টিকিট কাউন্টারে। তবে কি সার্ভিস বয়? ভাবতেই দরজাটা ধীরে ধীরে খুলতে থাকে অনু। রুমের বাইরে বেরিয়ে দেখে একটা বাচ্চা হাতখানেক দূরে দৌড়চ্ছে ওর বিপরীত দিকে। অনুর সারাটা গায়ে শিহরণ জেগে ওঠে তার পোশাক দেখে। কিছু না ভেবে মিনির নাম ধরে ডাকতে ডাকতে সে এগিয়ে যায় ধীরে ধীরে। ও মিনি, মিনি! কিন্তু হঠাৎ পাওয়ার অফ হয়ে যাওয়ায় বাচ্চাটার মৃদু হাসির স্বর অনুরণিত হতে হতে মিলিয়ে যায় আধারাচ্ছন্ন নিস্তব্ধতায়। মিনিট 2-এর মধ্যেই জেনারেটর অন হলে সার্ভিস বয় বছর 18-19-এর ছোটু উঠে আসে ওপরের করিডোরে। কি হলো ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হঠাৎ ওরমভাবে চিৎকার করলেন? অনু তখনও নিজেকে ধাতস্থ করে উঠতে পারেনি। কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, না না, কিছু না, তুমি যাও। তার প্রায় মিনিট 15-এর মধ্যেই ফিরে আসলো অঙ্কুশ। কিন্তু রুমে ঢুকে অনুর মুখ চোখ দেখেই সে জিজ্ঞেস করলো, কি হয়েছে অনু? তুমি কাঁদছো কেন? আমি কিছু বুঝতে পারছি না অঙ্কুশ, আমার সাথেই কেন এমন হচ্ছে? অনুর পাশে গিয়ে বসে অঙ্কুশ ওর হাত ধরে নরম স্বরে বলল, কি হয়েছে বলবে তো? না বললে কি করে বুঝবো বলো তো? আমি মিনিকে দেখেছি আবার। এবার এক ঝটকায় অনুর হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে অঙ্কুশ বলে, হোয়াট? তুমি কি বলতে চাইছোটা কি? যে মিনি তোমার পিছু পিছু এসেছে এখানে? আর ইউ ম্যাড অনু? না মানে আমি আর নিতে পারছি না। জাস্ট চরম রাগ আর বিরক্তির মিশ্রণে বেরিয়ে এলো অঙ্কুশের কথাগুলো। আমি দেখেছি মিনি স্কুল ড্রেস পরে এই করিডোর দিয়ে একটা বাচ্চাকে ছুটে যেতে। এখানে এই ড্রেস পরে আর কে আসবে মিনি ছাড়া? অনু অসহায় গলায় বলতে থাকে অঙ্কুশকে।
এরপর সেই রাতে আর দুজনের মধ্যে খুব একটা কথাবার্তা হলো না। ডিনার সেরে ভোরের অ্যালার্ম লাগিয়ে শুয়ে পড়ার সময় অঙ্কুশ একবার শুধু বলল, টাকা পয়সা খরচ করে এখানে ঘুরতে এসেছি, কালকে জিপসির জন্য টিকিটও করেছি, তো দয়া করে এটা একটু এনজয় করতে দাও। সারা রাতের অর্ধেক সময় অনুর শুধু প্রশ্নাবলিতেই কেটে যায় নিজের সাথে। শুধু মনে হতে থাকে কেন বারবার তার সাথেই শুধু এসব হচ্ছে। বিবাহবার্ষিকীর রাতের মাধুর্যতা, অনুর চোখের জলের স্রোতই একসময় ক্লান্তিতে নিদ্রারত হয়। পরের দিন ভোরে রেডি হয়ে বেরোয় ওরা জিপসি নিয়ে। সারাটা অরণ্যে ঘোরার সময় ছোটোখাটো টুকটাক কথা ছাড়া আর কিছুই ওদের মধ্যে হলো না। অনুর এতদিনের অরণ্য দেখার স্বাদ যেন কবরস্থ হয়ে থাকে মনের অস্থিরতার ভূমিতে। ফেরার পথে অঙ্কুশ আগে নেমে যায় বিকালে ফেরার বাসের সময় জানতে। তারপর সেদিন রাত্রে ট্রেনে উমারিয়া থেকে ওঠে ওরা ফেরার জন্য। পরের দিন সকালে বাড়ি ফিরে অঙ্কুশ একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। প্রায় ঘন্টাখানেক পর ঘুম ভাঙলে দেখে ঘরে কোথাও অনু নেই। ফোন করাতে জানতে পারে যে অনুর ফোন সুইচড অফ। এদিকে অনু হাসপাতালে গিয়ে অনু মিস্টার ঘোষকে নিচের ওয়েটিং রুমে বসতে দেখে এগিয়ে যায়। তারপর শুরু হয় কথোপকথন। প্রথমটা অনুই শুরু করে। অনু অবশ্য সকালেও একবার ওনাকে ফোন করে কিছু আভাস দিয়েছিল। মিস্টার ঘোষের মুখোমুখি চেয়ারে বসে অনু বলতে থাকে, আমি আজ আপনাকে এমন কিছু কথা বলতে এসেছি যার সাথে আমার ব্যক্তিগত জীবন জড়িয়ে আছে, তবু বলতে হবেই, নইলে হয়তো আপনার কাছে আসা যে কারণে হয়েছিল সেই শিশুকন্যার অস্পষ্ট উপস্থিতির আসল ঘটনাটা বোঝা মুশকিল হবে। আপনি স্বচ্ছন্দে বলতে পারেন আমায়। আপনি বলার পর আমারও অনেক কিছু জানানোর আছে আপনাকে। শুরুটা আপনি করুন। গোড়া থেকেই বলি, আমার আর অঙ্কুশের বিয়ে হয়েছিল আজ থেকে ঠিক 5 বছর আগে। আমি উত্তর কলকাতার মেয়ে ছিলাম আর অঙ্কুশরা ছিল সাউথের। তো আমার মাসির পরিচিতি ছিল ওর মায়ের সাথে, সেই সূত্রেই বিবাহ। দেখতে মোটামুটি ঠিকঠাকই ছিলাম, তাই কলেজে পড়াকালীন সহজেই এক দেখাতেই নির্বাচিত হয়েছিলাম ওদের বাড়ির সকলের দৃষ্টিকোণে। মিথ্যে বলবো না, শাশুড়িমা আমায় বেশ স্নেহ করতেন, তবে সাউথে বসবাস করলেও ওরা একটু সাবেকি চিন্তাধারার ছিলেন। যাই হোক, বিয়ের প্রায় 13 মাসের মাথায় আমি অসুস্থ হলাম অসহ্য তলপেটের ব্যথায়। হাসপাতালে ভর্তি হলাম ইউএসজি করাতে। জরায়ুতে টিউমার ধরা পড়ল। কয়েক মাসের মধ্যেই অপারেশন করা হলো। তারপর ডাক্তার বললেন 1-1.5 বছরের মধ্যে বাচ্চা নিয়ে নিতে। এসবের মাস 6 পরে আমরা অঙ্কুশের চাকরি সূত্রে ভোপাল চলে আসি। কিন্তু ঈশ্বরের কাছে হয়তো খুব একটা ভালো কর্মফলের হিসেব দিয়ে আসিনি গত জন্মে, তাই আজ অবধি কোনো বাচ্চার দেখা পেলাম না আমরা। আর তাতে সম্ভবত অঙ্কুশও বেশ বিরক্ত আমার উপর। একে তো আমার জন্য অনেক খরচাপাতি, ডাক্তার, মেডিসিন, আর তার উপর আমার নরম মন। কিন্তু তাই বলে যে ও আমাদের এ জীবনে মিলনের স্মৃতিস্তম্ভ দিনটাকে বেছে নেবে আমায় ঠকিয়ে পাগল প্রমাণ করার জন্যে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি কখনো। ঠকিয়ে বলতে? আমরা এখানে আসার আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানে একটা 5 বছরের মেয়ে ছিল। ওর মা বাবা দুজনেই চাকরি করার জন্যে মেয়েটি আমার কাছেই বেশিরভাগ সময় থাকতো। আর ওকে পেয়ে অবচেতন মনেই আমার মাতৃত্ব এক স্নেহরসের স্বাদ পেয়েছিল। এমনকি আমার ট্রিটমেন্টও বলছিল যে আমার হরমোনাল ব্যালেন্স দারুণ রেজাল্ট দেখাচ্ছে। সব এলোমেলো হয়ে গেল জানেন, হঠাৎ মিনির অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পর। আর আমিও দিনরাত ডুবে থাকতে লাগলাম ওর অনুপস্থিতির চিন্তায়। জেগে ঘুমিয়ে মিনিকে দেখতে লাগলাম। ডাক্তার বললেন মেন্টাল শক থেকে হ্যালুসিনেশন হচ্ছে। তারপর বাড়ি বদলে আমরা এখানে চলে এলাম। আর কিছুদিনের মধ্যেই আবার জড়ালাম আর এক শিশুকন্যার অস্পষ্ট ধোঁয়াশায়। আপনি তো এরপর সব কথাই জানেন, তবে এই কথাটা আপনাকে আর বলা হয়ে ওঠেনি যে আমাদের সামনের বাড়ির লোকেরা আমাদের ঘরে সেদিন এসে আমাদের বলেছিলেন ও বাড়িতে নাকি একটা বাচ্চার আত্মা থাকে।
ওরা বাড়িটা তাই বিক্রি করে দিতে চায়, তাই কথাটা পাঁচকান করতে চান না। শেষ কথাগুলো বলার সময় অনু মিস্টার ঘোষের মুখে একটা হালকা ব্যঙ্গাত্মক হাসি দেখে জিজ্ঞেস করে, আপনি হাসছেন যে? পরে বলছি ও বাড়ির কথা, আপনি আগে সবটা শেষ করুন। এরপর আমাদের দুজনের মধ্যে আমার এই বারংবার আত্মা দর্শন নিয়ে প্রচুর অশান্তি হয়। কিন্তু অঙ্কুশ হঠাৎই তার একদিনের মাথায় নিজের ভুল বুঝতে পেরে আমাকে নিয়ে আমাদের বিবাহবার্ষিকীর দিন ভালো মতো কাটাতে বান্ডবগড় নিয়ে যায়। প্রথমে সব শুনে আমারও একটু চমক লেগেছিল বটে। মাত্র 24 ঘন্টার মধ্যে অঙ্কুশের এতটা পরিবর্তন ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু প্রেমের গভীরের বিশ্বাসগুলো সব দোলাচলকে দূর করে দিয়েছিল ধীরে ধীরে। বান্ডবগড়ে গিয়ে আমি আবার এক শিশুকন্যার রহস্যময় উপস্থিতি দেখতে পাই রিসর্টে। অঙ্কুশ তখন পরের দিনের জন্যে জিপসির টিকিট করতে বেরিয়েছিল। প্রথমে আমার মনে হয় বাচ্চাটা মিনি, কারণ মিনির স্কুল ড্রেস পরেই আমি বাচ্চাটাকে দৌড়তে দেখি। পরের দিন আসল ব্যাপারটা জানতে পারি। বিবাহবার্ষিকীর রাতটা আমার পাগল বদনামেই কেটে যায় সেখানে। কিন্তু পরের দিন সকালে আমি পাগল না অন্য কেউ শয়তান তা হাড়ে হাড়ে বুঝতে পারি। ওই রিসর্টের সার্ভিস বয়ের থাকার ব্যবস্থা ছিল রিসর্টের ঠিক পেছন দিকে। আমি জলের জন্যে কাউকে সামনাসামনি না দেখতে পেয়ে ওই দিকটাতেই যাই। হঠাৎ চোখ পড়ে বছর 6 একটা বাচ্চা মেয়ের ওপর। সে খুব যত্ন সহকারে তার কিছু পোশাক ভাঁজ করে তুলে রাখছিল। সেখানেই দেখতে পাই মিনির সেই স্কুল ড্রেসখানা। বিশ্বাস করুন আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি ওগুলো দেখে। ওখানের মতো একটা গ্রাম্য পরিবেশে এই স্কুল ড্রেস যে কতটা বেমানান তা আমি স্পষ্টই বুঝতে পারলাম। সেটা যে অন্য কারুর নিয়ে আসা তা আমি বুঝতে পারলেও নিজের মনকে ঠিক বিশ্বাস করাতে পারছিলাম না। তাই সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে বসি, এটা তোমার স্কুল ড্রেস? ও মিষ্টি হেসে উত্তর দেয়, না না, কাল দাদা আমায় এটা এনে দিয়েছিল। আমাকে একবার পরে দেখতে বলেছিল, তাই আমি পরেছিলাম। আর কিছু না বলে ধীর পায়ে চলে আসি আমি ওই জায়গা ছেড়ে। রিসর্ট ছাড়ার সময় ওই সার্ভিস বয়কে মোটা টাকার বকশিস দিতে দেখি অঙ্কুশকে। সব জলের মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে। আসলে আমার শ্বশুরমশায়ের শরীর ভালো নয়, আর আমার একমাত্র দেওরেরও বাচ্চা হবে। তাই হয়তো প্রপার্টি ম্যাটারে ইনসিকিউর ফিল করছিল অঙ্কুশ। আমি যখন তাকে ও বাড়ির বংশধর দিতে অপারগ, তো অন্য উপায় তো তাকে দেখতেই হবে। আর তার জন্যে আমাকে পাগল প্রমাণ করাটা একটা ভালো কারণ বলুন। আমি আজ সকালেই এই শহরের স্কুল ড্রেসের দোকানে গেছিলাম। গিয়ে অঙ্কুশের ছবি দেখাতেই ওরা চিনতে পারলো তাদের 3 দিন আগের কাস্টমারকে। এই বলে মাথা নিচু করে বসে রইল অনু। দু চোখ তার অবাধ্য বাড়িধারায় প্লাবিত হয়ে চলেছে তখন। মিস্টার ঘোষ বললেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, আপনি একটু শান্ত হন। না আমি ঠিক নিজেকে সামলে নেব। আপনাকে বলতে চাইছিলাম যে ওই আমাদের সামনের বাড়ির ব্যাপারটাও অঙ্কুশ আর ওই বাড়ির লোকেদের মিলিত ষড়যন্ত্র নয় তো? একেবারেই নয়। ওই বাড়ির কথা শুনলে আপনি শিউরে উঠবেন। ওখানে সত্যি একটা বাচ্চা মেয়ে ছিল। জীবিত? কি বলছেন কি? হ্যাঁ, জীবিত। ওই ভদ্রলোকের, না, ভদ্রলোক না বলাই ভালো। যাই হোক, ওই বাড়ির লোকটার আগে একটা বিয়ে হয়েছিল। ঝাঁসিতে ওনার শ্বশুর বাড়ি ছিল। গত 6 বছর আগে সন্তান প্রসবের সময় ওনার প্রথম স্ত্রী মারা যান। তারপর ওই শিশুটিকে ওর দাদু দিদাই রেখেছিলেন মেয়ের চলে যাওয়ার যন্ত্রণা ভুলতে। এর মধ্যে লোকটা 1.5 বছর পর বিয়ে করে এখানে ওনার দ্বিতীয় সংসার পাতে। তবে 2 মাস আগে হঠাৎ মেয়েটির দিদা মারাত্মক অসুস্থ হওয়ায় বাচ্চাটির দাদু ওকে এখানে এনে রেখে যান। আর তারপরের ইতিহাস মর্মান্তিক। বাচ্চাটিকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো। সূর্য চন্দ্র এই 2 মাসে সে কোনোটাই দেখেনি। ঘরের কাজ করানো হতো দিনের বেলায়। আর সবচেয়ে মর্মান্তিক এই যে
ওরা ওই বাচ্চাটিকে ফেলে রেখে 3 জন মিলে 6 দিনের জন্য গোয়া ঘুরতে চলে গেছিল। আর সম্ভবত ওই সময়ই আপনি ওকে রাতের দিকে কাঁচের জানলার ওপাশে দেখেছিলেন। ক্ষুধা তৃষ্ণায় বাচ্চাটি কাঁদছিল বোধহয় একাকী ঘরে। কথাগুলো শুনতে শুনতে কেঁদে ফেলে অনু আর প্রশ্ন করে, তবে তবে আপনারা ওই বাড়িতে গিয়ে সেদিন ওকে কেন খুঁজে পাননি? আমরা আসলে সেদিন ওই জানলাটা ঠিক আইডেন্টিফাই করে উঠতে পারিনি। সিঁড়ির স্ল্যাব ঘেঁষা একটা ছোট্ট ঘরের মুখে একটা আলমারি রাখা ছিল, আর বাচ্চাটার মুখ বাঁধা ছিল হয়তো। হঠাৎই একদিন একটা ছিচকে চোর ওই বাড়িতে আসে। সে চিলে কোঠা দিয়ে তালা ভেঙে ঘরে ঢুকতে যেতেই ওই মেয়েটা ভয়ে চিৎকার করে ওঠে, আর সেই চোরের সাথে চারপাশের লোকও শোনে সেই আওয়াজ। আসলে ওই জানলাটা এমন দিকেই ছিল যেটা অন্য কোনো দিক দিয়ে দেখা যেত না, আর পিছনের দিকে একটা ডোবা থাকায় কোনো বাড়িও ছিল না সেই দিকে। আমরা খবর পেয়ে ভোরে গিয়ে এই বাচ্চাটাকে উদ্ধার করি। আপনাদের ঘরেও গিয়েছিলাম, কিন্তু আপনারা ঘুরতে যাওয়ার কারণে গেটে তালা দেওয়া ছিল। আচ্ছা, আপনি জানেন ও এখন কোথায় আছে? অন্তরস্থ এক যন্ত্রণাময় গলায় বলে ওঠে অনু। এই তো এই হাসপাতালেই আছে। আমিও কাল থেকে এখানেই আছি বেশিরভাগ সময়, তাই জন্য। এদিকে পরশু নাকি বাচ্চাটার দিদাও মারা গেছে। এখন কথাটা হলো এই যে কে যে বাচ্চাটাকে দেখবে। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আমি একটা কথা বলবো। আমি কি ওকে একবার দেখতে পারি? আসলে আমি বলতে চাইছিলাম যে আমি ওকে অ্যাডপ্ট করে নেব। আমি একাই মানুষ করব ওকে। মিস্টার ঘোষ অনুর শেষ কথায় অবাক হয়ে চেয়ে রইলেন এক মাতৃত্বময়ী নারীর দিকে। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি অঙ্কুশ আমায় ডিভোর্সের কথা বলার আগেই আমি ওকে পেপার পাঠাবো। যেই মানুষটা এই জীবনে আমাদের মিলনের সুন্দর দিনটাকে বেছে নিয়েছিল আমায় ছেড়ে যাওয়ার বাহানা খুঁজে নিতে, তার সাথে আর যাই হোক অন্তত মনের সম্পর্ক সম্ভব নয়। আর আমি এক মন সর্বস্ব মানুষ। মনের বাইরে কোনো সম্পর্কই আমার পক্ষে বজায় রাখা সম্ভব নয়। জানি কঠিন হবে এই পথ, তবুও চেষ্টা করব বাঁচার। না না, কঠিন কেন হবে? আপনি একটা বাচ্চার দায়িত্ব নিতে চাইছেন, এতে আর ভুল কাজ কি? এ তো খুব ভালো কথা। আর আমার দিক থেকেও যথাসম্ভব আমি সাহায্য করব আপনাকে। যাই হোক, এখন চলুন ওই বাচ্চাটার কাছে যাই। ওর নতুন মায়ের সাথে ওর পরিচয় করাতে হবে তো। দুজনে মিলে যখন বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়ালো, তখন ইভিনিংয়ের ভিজিটিং টাইম চলছিল। অনু অবাক হয়ে দেখল সেই কোঁকড়ানো চুল কাঁধ অবধি, সেই মিষ্টি মুখ, সেই স্নেহাতুর চাউনি। যেন সব মিনিরাই এমনই হয়, ঠিক এমনই ফুটন্ত কুড়ির মতো। ধীর পায়ে অনু কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে সজল চোখে বলল, মা, কী নাম তোমার? মেয়েটি নির্বাক হয়ে চেয়ে আছে তখন অনুর দিকে। মিস্টার ঘোষ বললেন, আসলে ও মেন্টালি খুব শকড আছে। এ দুদিন তো কোনো কথাই বলেনি। দেখুন চেষ্টা করে যদি কিছু কথা বলাতে পারেন আপনি। আমি একটু ওর মেডিসিনগুলো নিয়ে আসছি। মিস্টার ঘোষ বেরিয়ে যেতেই অনু বাচ্চাটির পাশে বসে বলতে থাকলো, তোর যাই নাম হোক না কেন, আমি তোর নাম রাখবো আত্মজা, আমার আত্মজা। আচ্ছা মা, একটা কথা বল দেখি, ওই অবস্থায় সেদিন রাতে তুই অত জোরে কি করে চিৎকার করে উঠেছিলি? এইবার আলতো স্বরে মেয়েটি বলল, আমি তো চিৎকার করিনি, আমার মুখ তো বন্ধ ছিল। জানি না সেই রাতে কে চিৎকার করেছিল। কথাটায় অনুর সারা শরীর বেয়ে যেন শিহরণ নেমে গেল। তবে কি এ ঈশ্বরের আশীর্বাদ সেই শিশুটার প্রতি, নাকি ভূত আর ভগবানের মিলিত প্রয়াসে মিনিই চিৎকার করেছিল সেই রাতে? অনুর অতৃপ্ত মাতৃত্বের স্বাদ মেটাতে কি মিনি এই মেয়েটাকে তার কাছে আনতে সহায়ক হলো? এসব ধোঁয়াশা কাটিয়ে ধীরে ধীরে অনুর অশ্রুজল চোখে ভাসতে থাকে শুধুই স্বপ্ন, আপন আত্মজার সাথে আগামী দিনে অনেক অনেক ভালোবাসায় নিমজ্জিত হওয়ার স্বপ্ন। শুনছিলেন
আজকের গল্প আত্মজা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণায় আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।